নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন 2025 বাংলার 11 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে দশম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটা শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। 11 নম্বর স্কুল দুটির নাম হলো টাকি গভর্নমেন্ট হাই স্কুল এবং শ্রী রামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া প্রাথমিক বিভাগ। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমেই বলেছি বন্ধনের মধ্যে দেখে ঠিক উত্তরটি নিচে দাগ দাও। ফুল গল্পটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, সুকলতা রাও, গৌরী ধর্মপাল না সুনীলমল চক্রবর্তী? ফুল গল্পটির লেখক হলেন সুকলতা রাও। চাষির ছেলে বউ ছিল খুব চালাক, সরল, বোকা, বুদ্ধিমতী। সকল ধরা হেসে ওঠে। এখানে ধরা শব্দটির অর্থ নদী, পাহাড়, পৃথিবী না সমুদ্র, পৃথিবী। দেয়ালের ছবিটি এঁকেছিল শিকারী, শিকারীর বাবা, শিকারীর ঠাকুরদানা বাঘ, শিকারীর বাবা। সঠিক বানানটি হলো পরশু র মদন সরকার কারা পুরস্কার, পরে দীর্ঘ রদন্ত সরকার কারা পুরস্কার, পরে হর্ষ র দন্ত সরকার কারা পুরস্কার, আর পরে দীর্ঘ র মধ্যনশয় করাকার অপুরস্কার। কোন বানানটা হবে সঠিক? পরশু রদন্ত সরকার অপুরস্কার, এই বানানটা হবে সঠিক। দুইটা বলছে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন? এটা আমি তোমাদের খাতায় লিখে দেখে দিচ্ছি, দেখে নাও। দেখো, উত্তরটা একটু বড় করেই আমি লিখেছি। তোমাদের যদি এটা বড় প্রশ্নতে আসে তখন তোমরা এটা বড় প্রশ্ন লিখবে, আর যখন ছোট প্রশ্নতে আসবে তোমরা একটু ছোট করে লিখবে। চাষির ছেলে ছিল খুব অলস প্রকৃতির, কোনো কাজ না করে চিরকাল সে শুয়ে বসে কাটিয়েছে। আলসেমি করা তার অভ্যাস, তাই কাজের ব্যাপারে সে গড়িমসি করত। তার বউ সোনা খোঁজার কথা মনে করিয়ে দিলে সে গজগজ করত। তার মনে হতো সোনা খোঁজার চেয়ে টেনে ঘুম দেওয়া ভালো। নিজে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারতো না। কয়েকটা আছে, মাতের কোন তরুণ কবি, ঠিক পরের লাইনটি লেখো। মাতের কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে, নৃত্য দোদুল ছন্দে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। গয়েরটা বলেছে কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন? কুলিটি তার নিজের নাম বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা। ঈশ্বরচন্দ্র শর্মা। গল্পের শিকারীটি কিভাবে তার দিন কাটাতো? এটাও তোমাদের খাতায় লিখে রেখে দিচ্ছি, দেখে নাও। গল্পের শিকারীটি সকাল থেকে আঁধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে শিকারের জন্য ঘুরত। তীর ধনুক গুলতি দিয়ে সে পাখি শিকার করত, বনেই রান্না করে খেত, এছাড়া গাছ থেকে ফল পেড়ে খেত। এভাবে বড় আনন্দেই তার দিন কাটত। যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল? তখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না। তখন পৃথিবী বড় বড় ঘাস আর পাতায় ভর্তি ছিল। আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত, আর বাতাস পাতা শুকে শুকে চলে যেত। শিশুটির আঁকার বিষয়টি কি? শিশুটির আঁকার বিষয়টি কি ছিল? সে নানা ছবি আঁকতে ভালোবাসতো। সে হাতি, ঘোড়া, গাছ, পাখি আঁকতো। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি নানা রকম বা নানা রকম। মিছিমিছি আমায় খাটিয়ে মারলে কেন? কথকে এমন মনে হয়েছে। যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না, এতটুকু সোনা পাওয়া গেল না, তখন রাগে বিরক্তিতে অস্থির হয়ে চাষির ছেলে এই কথাটি বলেছিল। প্রকৃতির রূপ কিভাবে আমরা চাষ করি আনন্দে গানে ফুটে উঠেছে। আমরা চাষ করি আনন্দে কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। এখানে তিনি গ্রাম্য প্রকৃতির এক অপূর্ব চিত্র তুলে ধরেছেন। গ্রাম বাংলার কৃষক ও প্রকৃতি যেন একে অপরের পরিপূরক। কৃষকেরা রোদ ও বৃষ্টির মধ্যে সারাদিন চাষ করেন। চষা মাটির গন্ধ ছুটে আসা বাতাস যেন বাঁশ বাগানের পাতায় গান শুনিয়ে যায়। তরুণ কবির মনেও নতুন নতুন ছন্দ জেগে ওঠে। অঘ্রাণে সোনার রোদ, পূর্ণিমার চাঁদের আলো, ধানের শীষের পুলকে যেন সারা পৃথিবী হেসে ওঠে। তারপরে প্রশ্নটা বলেছে ডাক্তার বাবু কি প্রতিজ্ঞা করলেন ও কেন?
ডাক্তারবাবু কুলিটির নাম শুনে চমকে উঠলেন, কারণ কুলিটি তার নাম বলেছিল ঈশ্বরচন্দ্র শর্মা। এই নাম স্বয়ং বিদ্যাসাগরের। এই নাম শুনে ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কোনোদিন নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হবেন না। তারপরে প্রশ্নটি বলেছে, শিকারীর ঘর বাড়ি কেমন? শিকারীর ঘর বাড়ি খুব পরিষ্কার ও সুন্দর সাজানো গোছানো ছিল। ঘরের সামনে ছোট দাওয়া ছিল, তার ঘরের মাটির মেঝে খুব ঠান্ডা ছিল। তারপরে তিনি একটা বলেছে, বর্ণ বিশ্লেষণ করো। মৌমাছি, এটাকে বর্ণ বিশ্লেষণ করে নিলে কি হবে? ময় ও আছে, ম যোগ ও। মৌ মাছি, ম যোগ আ যোগ ছয়ে হর্ষই, ছ যোগ হর্ষই, মৌমাছি। তারপর কি আছে? পৃথিবী, পরে রি আছে, প যোগ রি, ব্র্যাকেটে এটা লিখে দিতে পারো, যোগ থ যোগ হর্ষই যোগ বয় দীর্ঘই আছে, ব যোগ দীর্ঘই, পৃথিবী। তারপর আছে কার মাটার। কার মাটার, কয়ে আঁকা আছে, ক যোগ আ, র যোগ ম যোগ আ যোগ ট যোগ আ যোগ র, কার মাটার। চারেরটা বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দন্তস্বয়কা আশা মানে হলো আগমন, আগমন। তাল বসয়কা আশা মানে হলো কামনা। বর্গীজয় হর্ষই ভ, জিভ মানে হলো জিহবা। আর বর্গীজয় দীর্ঘই ব, জীব মানে হলো প্রাণী। গয়ে চন্দ্রবিন্দু আঁকা গা মানে হলো গ্রাম, আর গয়ে আঁকা গা মানে হলো শরীর। পাঁচটা বলেছে বিপরীত শব্দ লেখো। সংকুচিত, সংকুচিত শব্দের বিপরীত শব্দ হলো প্রসারিত। রাত, দিন। মস্ত মানে বড়, তাহলে কি হয়ে যাবে? বিপরীত শব্দ হয়ে যাবে ক্ষুদ্র। ছয়টা বলেছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। এটা সাজিয়ে লিখলে কি হবে? ছিম ছাম। সাতেরটা বলেছে বাক্য গড়। মন, আজ আমার মন খুব খারাপ। তারপরে আটেরটা বলেছি অর্থ লেখো। হিজিবিজি, হিজিবিজি শব্দের অর্থ হলো যা খুশি তাই। নয়টা বলেছে বিশ্লেষিত বর্ণের সাহায্যে শব্দ তৈরি করো। দেখো, এটা আমাদের বর্ণ বিশ্লেষণ করা আছে। কোন শব্দ হবে? অ যোগ প যোগ এ যোগ ক যোগ মধ্যাহ্নস যোগ আকা। এটাকে কোন শব্দ হবে? অ যোগ পয়ে একা, অ পয়ে একা, কয়ে মধ্যাহ্নসয়ে আকা, কি হয়ে গেল? অপেক্ষা। দশেরটা বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ব্যাকরণ কাকে বলে? যে বই পড়লে কোনো ভাষার নিয়ম কানুন জানা যায় তাকে ব্যাকরণ বলা হয়। ব্যঞ্জন ধ্বনির কয়টি ভাগ ও কি কি? ব্যঞ্জন ধ্বনির 10টি ভাগ, যথা স্পর্শ ব্যঞ্জন ধ্বনি, উষ্ম ব্যঞ্জন ধ্বনি, অন্তস্থ ব্যঞ্জন ধ্বনি, ঘৃষ্য ব্যঞ্জন ধ্বনি, নাসিক ব্যঞ্জন ধ্বনি, পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি, রণিত ব্যঞ্জন ধ্বনি, সঘোষ ব্যঞ্জন ধ্বনি, অঘোষ ব্যঞ্জন ধ্বনি আর তারণজাত ব্যঞ্জন ধ্বনি। ভালো করে তোমরা এগুলো লিখে নেবে। তারপর বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে দেখো প্রথমে দেওয়া আছে কোনো একটি ভাষার সবকটি বর্ণকে কি বলা হয়? একত্রে বলা হয় বর্ণমালা। এটা তাহলে হয়ে যাবে ক। কয়েকটা বলেছে যে অঙ্গগুলির সাহায্যে আমরা কথা বলি তাদের একত্রে বলা হয় বাকযন্ত্র। এটা হয়ে যাবে খ। যে স্বরধ্বনির উচ্চারণে একের বেশি, এটা কি হবে? স্বরবর্ণগুলি যোগ থাকে তা হলো যোগস্বর, এটা হবে। ব্যঞ্জন বর্ণগুলি স্বরবর্ণের সাহায্য ছাড়া নিজে উচ্চারিত হতে পারে না, এটা হবে ঘ। আর ব্যঞ্জন বর্ণের নিচে হন্তস্থ চিহ্ন থাকলে বুঝতে হবে তাতে অযুক্ত নেই, তাহলে এটা হবে ম। তাহলে দেখো, আজ আমি তোমাদের 11 নম্বর স্কুলটির প্রশ্নগুলির উত্তর সহ আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।